নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি তো মহাভারত প্রথম থেকেই বলছি, আপনারা যারা জানেন। আজকে মহাভারত 35। তো কত দূর অবধি বলা হয়েছিল? ওই যে যুধিষ্ঠিরকে পাশা খেলায় নিমন্ত্রণ করলো না, তখন দুর্যোধন বলল যে আমাদের হয়ে শকুনি খেলবেন, কিন্তু এটা কিন্তু খেলার নিয়ম বিরুদ্ধ ছিল। যাই হোক, যুধিষ্ঠির সেটাই মেনে নিল। এরপর থেকে যুধিষ্ঠির গুরুতর চিন্তা নিয়ে পাশা খেলতে এসেছিলেন, কিন্তু শকুনি আগে থেকেই কিভাবে পাণ্ডবদের মাত দেবেন তা ঠিক করে ফেলেছিলেন। যুধিষ্ঠির প্রথমে যে চাল দেন, শকুনি অতি সহজে তা জয় করতে সক্ষম হন। এই পরাজয়ের ফলে যুধিষ্ঠির আরও উৎসাহের সাথে খেলা শুরু করেন। পাশায় পরাজয়ের সাথে সাথে তিনি নিজের বিবেকও হারিয়ে ফেলেছিলেন, যার ফলে শকুনি তাকে অতি সহজে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। তিনি যুধিষ্ঠিরের মনোবল ভঙ্গ করার জন্য দান শুরু হতেই বলতেন, এই দানে তো আমার জয় হবে, আর তিনিই জয়লাভ করবেন। যুধিষ্ঠির স্বর্ণমুদ্রা, আভূষণ সমস্ত কিছু হেরে যান। তিনি নিজের হাতি, ঘোড়া, গরু, ছাগলও হারিয়ে ফেলেন। একটা রাজার কি কম সম্পত্তি থাকে? সবটাই কিন্তু পাশা খেলায় হারিয়ে ফেলেন। যুধিষ্ঠির ধীরে ধীরে নিজের সমস্ত কিছু বাজি ধরতে শুরু করেন, আর শকুনি এক এক করে সব জয় করতে সক্ষম হয়। সমস্ত সভা জুড়ে একটা নিস্তব্ধতা সৃষ্টি হয়। যুধিষ্ঠিরের মুখ ফ্যাকাশে হয়ে যায়, তিনি গভীর চিন্তায় পড়ে যান। এটা কি বলুন তো, এটা আমাদের অনেক শিক্ষা দিয়েছে। মহাভারত রামায়ণ তো এমনি পড়ানো হয় না, অনেক শিক্ষা। যাই হোক, শকুনি এক এক করে সব যুধিষ্ঠিরের মুখ তো ফ্যাকাশে হয়ে যায়। তাকে শান্ত দেখে শকুনি বলেন, আরে রাজন, আপনি যে চুপ করে গেলেন, মনে হচ্ছে আপনার কাছে বাজি ধরার মতো আর কিছুই অবশিষ্ট নেই। তাহলে খেলা বন্ধ করে দেওয়া হোক। পরাজিত জুয়ারি এই কথা বরদাস্ত করতে পারেননি, বলেন, না, খেলা চালিয়ে যান, আমার কাছে এখনও অনেক কিছু আছে। আমি এবার নিজের রাজ্য আর ভূমির বাজি রাখবো। কত বড় ভুল! যাই হোক, এই বাজিও শকুনি জিতে নেন, আর বলেন, এবার আমার সৈনিক, আমার প্রজা, আমার দাসদাসী। শকুনি সেই বাজিও জিতে নেন। তারপর জিজ্ঞেস করেন, এবার কী বাজি ধরবেন? যুধিষ্ঠির একটু চিন্তায় পড়ে যান। ধৃতরাষ্ট্র নিজের পুত্রের জয়ের খবর শুনে খুবই খুশি হয়েছিলেন। এটা কোনো একটা কথা? যাই হোক, বিদুর উঠে দাঁড়িয়ে ধীরে বলেন, এই খেলা এবার বন্ধ করা উচিত, কেননা ওরা তো বুঝতে পারছে এবার কী হবে। বিদুর বলছে, এবার বন্ধ করো, হ্যাঁ, এই খেলা বন্ধ করো, না হলে এই খেলা আমাদের বংশের অন্ত শুরু হতে হবে। আমার মনে হচ্ছে এতে আমাদের কারুরই ভালো হবে না। বিদুর তো খুব ভালো ছিল না। ধৃতরাষ্ট্রের সেই রকম কিছু মনে হচ্ছিল না, কিন্তু দুর্যোধনের বিদুরের কথা ভালো লাগে না। তিনি মুখ বেজার করে বলেন, বিদুর তো এই কথা বলবেনই, উনি তো প্রথম থেকেই পাণ্ডবদের পক্ষ নিয়ে চলেন। যদি ওনার পাণ্ডবদের পরাজয় দেখতে ইচ্ছা না করেন, তাহলে উনি এখান থেকে চলে যেতে পারেন। ঠিক আছে, যদি আমার পরামর্শ ঠিক বলে মনে না হয়, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে মনে রেখো, এর পরিণাম কিন্তু ভালো হবে না। এই কথা বলে বিদুর নিজের আসন ত্যাগ করে উঠে দাঁড়ান। ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে চাইছিলেন না। অন্ধ পুত্র স্নেহ খুবই খারাপ। যাই হোক, তাই উনি খেলা চালিয়ে যাওয়ার আদেশ দেন। বিদুর নিরস্ত হয়ে পুনরায় বসে পড়েন। তখন আর যুধিষ্ঠিরের কাছে বাজি ধরার জন্য কিছুই অবশিষ্ট ছিল না। তারপর তার চোখ গিয়ে পড়ে তার পাশে বসে থাকা ভাই নকুলের দিকে। তিনি সহসা বলেন, নাও, আমি আমার ভাইকে বাজি ধরছি। পর মুহূর্তেই শকুনি নকুলকে জিতে নেন। নকুল মাথা নিচু করে শকুনির পাশে উপবেশন করেন। যুধিষ্ঠির সহদেবকে বাজি ধরলে সহদেবও শকুনির সম্পত্তিতে পরিণত হয়। তারপর বলেন, বাহ রাজন, আপনার বুদ্ধির কোনো জবাব নেই। আপনি নিজের শতাতো ভাইদের বাজি রাখলেন। ওরা তো সৎ ভাই ছিল, মাদ্রির ছেলে ছিল। তখন যুধিষ্ঠিরকে আর কি খুঁচিয়ে আর কি বলে। তো যুধিষ্ঠির আবেগতাড়িত হয়ে বলেন, শকুনি, আমার ভাইদের মধ্যে পাঁচিল তৈরি করার চেষ্টা করবেন না। নিন, আমি আমার বীর ভাই অর্জুনকে বাজি রাখছি। তাতেও কিন্তু হেরে যায় যুধিষ্ঠির। এবার যুধিষ্ঠির নিজের ভীম সহ নিজেকে বাজি রাখেন। শকুনির মুখে ছিল কুটিল হাসি, সেটাতেও কিন্তু হেরে যান যুধিষ্ঠির, তাতেও হেরে যায়। হ্যাঁ, এরপর ধীরে ধীরে শকুনি বলেন, এখনও আপনার কাছে আরেকটা জিনিস আছে, দ্রৌপদী। ইচ্ছা করলে এবার তাকে বাজি ধরতে পারেন, হয়তো আপনার ভাগ্য আপনার সাথ দেবে। জয়ের আশায় যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজি ধরে বসেন। শকুনির চালে দ্রৌপদীকেও বাঁচানো সম্ভব হয় না। পর মুহূর্তে দ্রৌপদী হয়ে যান কৌরবদের অধীন। সভাগৃহে এক অদ্ভুত কোলাহলের সৃষ্টি হয়, যেখানে যারা বসেছিলেন তাদের কারুরই এই জুয়া খেলার দাও প্যাঁচ ভালো লাগছিল না, পছন্দ হচ্ছিল না। বিশেষ করে দ্রৌপদীকে বাজি ধরার বিষয়টা কেউই সহ্য করতে পারছিল না।
তিনি তো কুলবধূ না। কিন্তু কারোর বিরোধিতা করার কোনো সাহস ছিল না। বিদুর আর ভীষ্ম মাথা নিচু করে বসেছিলেন। কৌরবদের মুখে ছিল জয়ের হাসি। কর্ণ আর দুর্যোধনের আনন্দের সীমা ছিল না। সঞ্জয়ের মুখ থেকে আর কোনো কথা নির্গত হচ্ছিল না। ধৃতরাষ্ট্র এই কোলাহলের মধ্যে কী ঘটে গেছিল তা বুঝতে পারছিলেন না। তাঁর ছেলেরা কি পাণ্ডবদের জয় করে নিয়েছেন? তিনি বলেন, কি হয়েছে সঞ্জয়, তুমি চুপ করে গেলে কেন? আমার পুত্ররা কি দ্রৌপদীকে জয় করতে সক্ষম হয়েছে? সঞ্জয় ধীরে ধীরে বলেন, হ্যাঁ রাজন। যুধিষ্ঠিরের জয়ের খবর শুনে ধৃতরাষ্ট্রের আনন্দের সীমা ছিল না। তিনি বললেন, ওহো। দুর্যোধন আনন্দে শকুনিকে আলিঙ্গন করেন, চিৎকার করে বলেন, আরে মামা, তোমার তো জবাব নেই। সত্যি এই খেলায় তোমার সাথে মোকাবিলা করার ক্ষমতা কারুর নেই। এখন পাণ্ডবদের সব কিছু আমার, এমনকি ওরা এখন থেকে আমার দাস, আর দ্রৌপদী হলো আমার দাসী। বিদুর আর সহ্য করতে পারে না, উঠে দাঁড়িয়ে বলেন, দুর্যোধন, এমন কথা বলো না যাতে পরে আর ওপরে যেতে না পারো। আজ তোমরা যা করলে তা ঠিক নয়। এর জন্য একদিন তোমরা অবশ্যই অনুতাপ করবে। তুমি বাঘের মুখে হাত দিয়েছো, সেই কথা ভুলে যেও না। দুর্যোধন বলেন, এসব কথা বলে আর লাভ নেই। আর এবার আপনি দয়া করে দ্রৌপদীকে গিয়ে বলেন, পাণ্ডবরা তাকে বাজি ধরেছিল, তাতে তিনি পরাজিত হয়েছে। এখন থেকে সে আমার দাসী। যাও, তাকে গিয়ে সভাগৃহে নিয়ে এসো। আজ এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হচ্ছে। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই খুব ভালো থাকবেন।